ভাইজান, ভারতে হিন্দুত্ববাদী সংগঠনরা বলছে আজমির শরীফের নিচে মন্দির আছে, এই নিয়ে কি বলবেন? শুধু আজমির শরীফ নয়, ওরা এখন মানে যারা হিন্দুত্ববাদ, হিন্দু স্বামী বিবেকানন্দ কিন্তু হিন্দুত্ব নয়, এখন মোদীজি হিন্দুত্ব, অমিত শাহ হিন্দুত্ব, গত বিধানসভায় হাওড়া জেলার মধ্যে 5 ধানায় সব থেকে বেশি ভোট পড়েছিল, কিন্তু কিছু সমাজ বিরোধীর জন্য 5 লাখ কর্মীরা এখনো পর্যন্ত চুপ। তাদেরকে উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, এটা 5 লাখ বিষয় নয়, তারপরে বলছি সব জায়গাতে সমাজ বিরোধীরা আমাদেরকে টার্গেট করছে। এই ধরনের বলছে বিজেপি কোনো সমস্যা নেই, আইএসএফ করতে পারবে না। ভারতের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে সে সম্পর্কে কি বলবেন? ভারতের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে তার অবস্থান ক্লিয়ার করা। দেশের প্রধানমন্ত্রী কি চাইছে না চাইছে আমরা বুঝতে পারছি না, কিন্তু তার দলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন, পেট্রোপোল বেনাপোলে চলে গেল, অনেক কথা বলল। পেট্রোপোল বেনাপোল যাওয়ার প্রয়োজন নাই, তার আগে যদি প্রধানমন্ত্রীগুলো বার্তা দেয় বাংলাদেশ সরকারকে বা আমাদের সমাজের মানে দেশের মানুষের কাছে, এবার তো এই বিষয়ে প্রধানমন্ত্রী খোলাসা করা দরকার, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিক ইস্যুর জন্য পররাষ্ট্র নীতি কিছু আছে, তার বাইরে আমি বলতে পারি না। আপনি যদি বলেন আমি আপনাকে বলতে পারবো, বলে সে আগামী দিনে যে আজকেও শেখা সারা পৃথিবীতে যেখানেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যারা অত্যাচারের শিকার তাদের পাশে থাকবো, যারা অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবো। স্যার, বিনা বিচারে ছাত্রনেতা উমর খালিদ 4 বছর জেলে, কি বলবেন? বুঝতে পারছেন তারা দেশ চালাচ্ছে, তার মানে কিভাবে যে অন্যায় করে শুধু উমর খালিদের নাম করছেন কেন? 22 বছর পরে বিনা বিচারে নির্দোষ ছাড়া পেয়েছে, 23 বছর পরে বিনা বিচারে নির্দোষ ছাড়া পেয়েছে। গত কয়েকদিন আগে 9 বছর জেল খেটে বিনা বিচারে ছাড় পেয়েছে। এগুলো তো চরম সংখ্যালঘু বিদ্বেষ মনোভাব ফুটে উঠছে। আমরা চাই যে সমস্ত যারা আছেন, অমর খালিদ থেকে শুরু করে আরো যারা আছে, তাদের দ্রুত শুনানি হোক। তারা যদি দোষ করে থাকে তারা কনভিক্ট হোক, না দোষ করে থাকে জামিন পেয়ে যাবে, কিন্তু এই শুনানিটা একটা গড়িমাস হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে তাদের ভিতরে তাদের সাথে কতটা ন্যায় হচ্ছে, কতটা অন্যায় হচ্ছে। স্যার, এটা আবাস যোজনা লিস্ট নাকি বিশ্বের থেকে ভয়ঙ্কর শাসনের প্রথম পদক্ষেপ? দেখুন, আবাস যোজনা নিয়ে যদি প্রশ্ন করেছেন, এখানে অনেকজন দাঁড়িয়ে আছে, সবার কথা বলছি। আবাস যোজনার জন্য কোনো দলের ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই। কারো 30,000, 40,000, 20,000 যে যা টাকা যেতে দেবেন, আপনাদের যদি টাকাটা হারানো যাবে, টাকাটা কিছু কাজ হবে না। আমি আপনাদের বলি, আপনি অপেক্ষা করুন, বুঝতে পেরে গেছি। আপনার দেখুন না, যেটা সার্ভে করুন না, যেটা সার্ভে দেখে আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার পরিবর্তন জনকে বাড়ি দিয়েছে, প্রথম আমি আপনারা বলছি আমাকে কিছু কাগজ পড়াতে পারেন, যাতে সরাসরি মন্ত্রীকে আপনারা অভিযোগ জানান, মেল করুন, আর আমি মন্ত্রী মশাইকে অভিযোগ জানাবো, সরাসরি মানে ফিজিক্যালি তাকে মিট করবো তার সাথে। না হলে ওটা নিয়ে অবশ্যই যে গাইডলাইন আছে, গাইডলাইন ভায়োলেট করেছে সেই মনে আমরা, কিন্তু কেউ 20,000, 30,000 টাকা দেওয়ার প্রয়োজন নাই। যে টাকা দেবে আমি বলছি আর টাকাটা যাবে, ঘর সে পাবে। প্রাক্তন সংসদ রক্ষণ সেটের বাড়িতে ইডি হানা, এই নিয়ে কি বলবেন? অনেকের বাড়ি ইডি যাচ্ছে, অনেকের বাড়ি সিবিআই যাচ্ছে, একটা অনেকে তো চাকরি শুরু করেছে, কি বলছে? আমরা চাই ফ্রুটফুল কিছু হোক, যারা অন্যায় করেছে, যারা অনাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ইডি যাচ্ছে বলে আমি লাফালাফি করবো না, তো সিবিআই যাচ্ছে বলে কিছু একটা হয়ে যাবে আমি ভাবি না, কারণ সিবিআই সাকসেস রেট বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। ভাইজান, ভারতে হিন্দুত্ববাদী সংগঠনরা বলছে আজমির শরীফের নিচে মন্দির আছে, এই নিয়ে কি বলবেন? শুধু আজমির শরীফ নয়, ওরা এখন মানে যারা হিন্দুত্ববাদ, হিন্দু স্বামী বিবেকানন্দ কিন্তু হিন্দুত্ব নয়, এখন মোদীজির হিন্দুত্ব, অমিত শাহ হিন্দুত্ব, শুভেন্দু হিন্দুত্ব, এরা তো সব জায়গায়। ভাই 3 মাস আগে আমাদের বাড়িতে বিয়ে, কারো মেয়ে সম্ভব, কারো বোন সম্ভব, কারো দিদি সম্ভব, আমাদের তিলোত্তমাকে ফোন করে দিল, ধর্ষণ করলো, অন্যায় হলো তার সাথে। ওই সিবিআই এখনো পর্যন্ত ঠিকঠাক করে দেখতে পেলাম না কারা কারা ওই কাণ্ডের সাথে যুক্ত, তাদের নাম বলতে পারে। আর 700 বছরের 500 বছরের কোথায় কি বাকি শিব মন্দিরের দোকানে নাকি মাজার হয়েছে, কাজ খুঁজে পাই না। খাজা হুজুর হলো কবর দেবে মাজার থেকে, খাজা হুজুর আমার মতো তোমার মতো সাধারণ ছিল নাকি? যখন কবরটা দেবে, তাকে মাজার যখন তৈরি হচ্ছিল পুরো ঘরের জায়গায় দিয়ে দেবে।
এইগুলো হচ্ছে শুধুমাত্র মোদীজি শুভেন্দু অধিকারীরা আজকে যে স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়ে ব্যর্থ হয়েছে। কি পেরেছে? বেকারত্বের শীর্ষে দেশ চলে যাচ্ছে, সাংবাদিক স্বাধীনতা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, আপনার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সমস্তটাই কন্ট্রোল করতে ব্যর্থ। 2 কোটি চাকরি দেওয়ার স্বপ্ন দেখেছিল, পেয়েছে কেউ চাকরি? 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, 15 পয়সা কারোর অ্যাকাউন্টে আসেনি। যে মোদীজিকে ভোট দিয়েছে তারও আসেনি, যে মোদীজির বিরোধী করেছে তারও আসেনি। তো আমারও আসেনি, আর শুভেন্দু অধিকারীরও আসেনি। যদি মোদীজি পড়তেছিলাম মোদীজির বিপক্ষে, তারও আসেনি। সব এতে ব্যর্থ হয়েছে। অর্থনীতি ধ্বংস হয়েছে, ভেঙে পড়ছে। তাহলে কি করতে হবে? হিন্দু মুসলমান 1991 সালে স্পেশাল আপনার ওয়াশিং অ্যাক্ট হয়েছে, যেখানে বলা আছে যে এগুলো করা যাবে না। 15 আগস্ট 1947 এর পর থেকে আগে যেটা হচ্ছে সেটা পরিবর্তন করা যাবে না। তাও করছে কেন? এটা শুধুমাত্র হিংসা ছড়াবে, কিছু হিংসা ছড়িয়ে ভোট থেকে নেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক যেভাবে হরিয়ানাতে সাবির মল্লিককে, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, আমি ভুলে দিই, সাবির মল্লিককে খুন করলো। অভিযোগটা কি ছিল? সে নাকি গোমাংস খেয়েছে, গরুর গোশত খেয়েছে। আমি তখন বলছিলাম ও কাটা ডাল ভাত খাওয়ার পর পয়সা খেতে পারে না, আবার গরুর গোশত খেতে খাবে। পরে কি দেখলেন হরিয়ানা পুলিশ যে তাদের প্রেস স্টেটমেন্ট দিয়েছে, বলেছে ওই যেটা খাবারটা ছিল তখন টেস্ট করে দেখেছে, ফরেনসিক ল্যাবে দিয়েছে, দিয়ে কি দেখেছে গোমাংস ছিল। ওরা বলেছে ওটা গোমাংস ছিল না, কিন্তু ওটাকে কেন্দ্র করে সামনে রেখে হরিয়ানা ফেরে যেতে বিজেপি নির্বাচনটা পার করে দিল। তো রাজস্থানে ভোট আসছে, দেশের ভোটে বিজেপি খুবরে পড়ছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিছুটা একটা কথা হবে, পেটে খিদে, তাহলে ধর্ম খাওয়া হবে। পেটে খিদে আছে, মুখে ধর্ম খাওয়া হবে। যেমন আস্তে আস্তে আমার অনেক হিন্দু ভাইদের বাড়ি আছে, আগে বাড়ি আছে, অনেক হিন্দু ভাই আছে, জিজ্ঞাসা করুন তো তাদের দিন কিভাবে কাটছে। সকালে কাজে না গেলে দিন চলবে, জিজ্ঞাসা করুন। আর তাদের আজকে যে রুজি রুটি কোথায়? এখানে মুসলিম রাজ্যে জিজ্ঞাসা করুন। 2011 সালের আগে তাদেরকে বাঁচাতে এসেছিল মমতা ব্যানার্জি, আর 2014 আগে হিন্দুদের বাঁচাতে এসেছিল। হিন্দু মুসলমান কেউ এসেছে, ডাকায় চলে যাচ্ছে, তরুণী চলে যাচ্ছে। ওইদিকে মমতা ব্যানার্জি পরিবার আর অমিত শাহ পরিবার ক্রমশ রকেটের মতো কি রকেটের গতিতে ওপর থেকে উঠছে সম্পত্তিতে। আর আমাদের মধ্যে হিন্দু মুসলমান করে রেখেছে, যেটা আপনি বললেন আজমির শরীফ থেকে শুরু করে অনেক মসজিদকে এইরকম করতে চাইছে, যাতে হিংসা ছড়াতে চাইছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই প্রসঙ্গে আমাদের অ্যাডভোকেটদের সাথে কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে আমাদের যারা অ্যাডভোকেট আছে, এই বিষয়ে কি করা যায়, কি আইনি লড়াই করা যায়। কেন 1991 সালের আইনকে তোমরা চ্যালেঞ্জ করছে, তো এটাকে নাকি করা যায় নাকি, তাদের পরামর্শ আমরা নিচ্ছি। যদি কিছু পজিটিভ হয় আমাদেরকে দেখে আইনি লড়াই আছে। আর আরেকটা কথা বলে রাখি, ওয়াকফ নিয়ে যেটা বলছেন, যা আইনসভার মধ্যে যা হবে না হবে, আইনসভার মধ্যে তো আমরা নাই, সেন্ট্রালে আমাদের মধ্যে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে। তো আমি আমাদেরকে পাঠালে আমরা আমাদের মধ্যে লড়াই করতে পারতাম। তারপর আমরা না থাকলেও এটা বলে রাখছি, চাই ডিসিশন হবে, আশা করবো মানুষের স্বার্থে হবে, দেশের স্বার্থে হবে, সংবিধানের স্বার্থে হবে। তারপরে সংবিধান বহির্ভূত কোনো ডিসিশন নিলে নওশাদ সিদ্দিকী আইএসএফ সুপ্রিম কোর্টে প্রথম দেখবেন, প্রথম দিকে যে হাজির হয়ে যাচ্ছে, বিরুদ্ধে মামলা করা হবে। স্যার, গত বিধানসভায় হাওড়া জেলার মধ্যে 5 রাজধানীয় সব থেকে বেশি ভোট পড়েছিল, কিন্তু কিছু সমাজ বিরোধীর জন্য 5 লাখ কর্মীরা এখনো পর্যন্ত চুপ। তাদেরকে উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, এটা 5 লাখ বিষয় নয়, তারপরেও বলছি সব জায়গাতে সমাজ বিরোধীরা আমাদেরকে টার্গেট করছে। এই ধরনের বলছে পুরো বিজেপি কোনো সমস্যা নেই, আইএসএফ করতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলি, আপনাদের বলি, সমাজ বিরোধীদের দিয়ে আমরা যদি সমাজ বিরোধী বলেই চুপ করে ঘরে বসে থাকি, আজকে আপনাকে পার্টি করতে দিচ্ছে না, কালকে আপনার বাড়ি গিয়ে পছন্দ হবে, তাকে টেনে নিয়ে চলে যাবে। যেটা ওই উত্তম শিবুরা করতো, এতে ওর নামটা কি, আর শাহজাহানেরা যে অভিযোগ আসছিল সন্দেশকারী হয়ে যাবে। সমাজ বিরোধীদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে প্রতিহত করতে হবে। সমাজ বিরোধীদেরকে, ওরা তো অন্ধকারের প্রাণী, আপনি যখন আলো জ্বালাবেন ওদের রাগ হবে, আলো জ্বালানোর পরিমাণটা বাড়ান, ওরা এগিয়ে চলে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে বলেছিলেন, এই সম্পর্কে কি বলবেন? আমি বলবো তো, আমি ডেপুটি হাই কমিশনের সামনে গিয়ে যদি বলি আমরা যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, কেন বন্ধ হোক, তাহলে তৃণমূলের বন্ধুরা আমাদেরকে প্রচুর চেষ্টা করছে। আর মুখ্যমন্ত্রী আমি নিজে আইপিএস বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছেন শান্তি বাহিনী পাঠাও, হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে, এটা বলে মিষ্টি লাগছে। তৃণমূলের ওই বন্ধুদেরকে জিজ্ঞাসা করো যারা পাড়ার মাচাতে আইসে প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী বলে শান্তি বাহিনী পাঠাও,
শান্তি মানে ইউনাইটেড নেশনের একটা ফোর্স আছে, তাতে পৃথিবীর বিভিন্ন দেশের আর্মিরা আছে, তাদেরকে পাঠাতে হবে, যেমন তারা কি ভয়ঙ্কর হচ্ছে, কিন্তু ওই ভাষাটা মুখ্যমন্ত্রী একটু মানে সুন্দরভাবে পলিশ ভাষা বলেছে, সুন্দর শুনতে ভালো লাগছে বলেছে বলে তৃণমূলের বন্ধুরা যারা চায়ের দোকানে বসে আমাদেরকে সমালোচনা করতে তারা ধরতে পারেনি কতটা ভয়ঙ্কর ভাষাটা বলেছে। আর আমরা ভাই পড়াশোনা কম মানুষ, চাষি খুশি মানুষ, আমাদের ভাষাটা এত খারাপ হয়ে গেছে। বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার আমাদের থাকলে নিয়ন্ত্রণ হবে, এই সরকার হবে না। কোন সরকার আমাদেরকে সুযোগ দেয় একদম নোংরা আমাদের বার করে দেবো, বলছে আবার শোনার নিয়ে দুর্নীতি করবো না। মুখ্যমন্ত্রী বলে কিভাবে বন্ধ করবে? মুখ্যমন্ত্রী একটা গভর্নমেন্ট অর্ডার বার করা দরকার ছিল সার্ভের আগে, তাদের উদ্দেশ্যে যারা সার্ভে করতে যাচ্ছে থাকতো সেখানে, যদি কোনো বাড়ি নিয়ে কোনো অবজেকশন আসে কাউকে আমি চিনবো না, যে সার্ভে করে নাম তুলছে তার বিরুদ্ধে মামলা করবো, তাকে ধরে ছেড়ে দেবো। একটা বাড়ি দুর্নীতি হতো, একটা বাড়ি গরিব ছাড়া বড় লোক হতো। স্যার এখনো তো লক্ষ লক্ষ মানুষ মানে যাদের বাড়ি নেই তারা এখনো 50 লক্ষ পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ মানুষের মাথার উপরে ঠিকঠাক ছাদ নাই, প্রায় 50 লক্ষ মাথায় রাখুন না ঠিকঠাক ছাদ নাই। তারা যদি ভাই 1000 টাকা মান্থলি লক্ষ্মীর ভান্ডার নিয়ে চুপ করে বসে থাকে, তাহলে হবে এরকমই। তো নিচ্ছে বলে আমি বলবো না ছেড়ে দিতে, যা দেবে নিয়ে নিতে হবে, কোনোটা না, সব আমাদের টাকায় দিচ্ছে। থ্যাংক ইউ।